আর মাত্র কদিন পরই নির্বাচন। এরই মধ্যে প্রার্থী দলগুলো প্রকাশ করেছে তাদের ইশতেহার, আর সেই ইশতেহার নিয়ে আমাদের ভোটাররা কথা বলছে নিজেদের মধ্যে, আলোচনায় মুখর তারা। এবারের ভোটের বেলায় একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে তরুণদের সংখ্যা এবার উল্লেখজনক। এবং এবারের ভোট নিয়ে আমাদের তরুণরা দারুণ আশাবাদী। তারা চোখ রাখছেন কোন দল কি ইশতেহার দিচ্ছেন, কিভাবে তারা আগামীতে নির্বাচিত হলে দেশ চালাবেন। আমাদের এই তরুণদের কথা আমরা শুনতে চাই, জানতে চাই, এবং জানতে চাই তাদের ভাবনাগুলো। বিশেষ করে যে ইশতেহার এই প্রার্থী দলগুলো দিয়েছেন, সেই ইশতেহার নিয়ে তাদের চিন্তা কী, এই ইশতেহার কতটুকু বাস্তবায়নযোগ্য, নাকি কেবলই কথার ফুলঝুরি, বাস্তবায়ন করা যাবে না, নাকি কেবলই লোকের আস্থা অর্জন করবার জন্য এই ইশতেহার দেয়া। সে বিষয়গুলোই আজকে আমরা জানার চেষ্টা করব আমাদের বিতর্ক আয়োজনের মধ্যে দিয়ে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঋণ যুক্তি তর্কে ভোট এই আয়োজনে, এবং আয়োজন করেছে প্রথমআলো.com। তো আপনাদেরকে বলতে চাই যে আজ যে দু দলকে আমরা পেয়েছি আমাদের এই বিতর্কে, তারা দু দলই বাংলাদেশের দুটো প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের এই আয়োজনে পক্ষে বলবে, মানে যে দল বিজয়ী হবে তারা তাদের ইশতেহার বাস্তবায়ন করতে পারবে, এমন ভাবনার পক্ষে বলবেন হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সেখান থেকে আছেন বিতার্কিক আহমেদ অন্তর এবং আছেন তাসনুভা সালমিন। আর বিপক্ষে বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন বিতার্কিক, আছেন ফারিহা নওশীন এবং সৌভিক কর্মকার। তো আমরা বিতর্ক শুরু করব, আর দেখি যে তাদের ভাবনাগুলো কি, আমাদের তরুণদের ভাবনাগুলো কি, তাদের যুক্তিগুলো কি এই ইশতেহার বাস্তবায়ন হওয়া বা না হওয়ার পেছনে। তো প্রথমে আমন্ত্রণ জানতে চাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আহমেদ অন্তরকে। আপনার জন্য 5 মিনিট সময় বরাদ্দ, দেখি আপনার কথা শুনি। আচ্ছা, বিতর্ক শুরু করার পূর্বে হচ্ছে দুইটা বিষয় একটু পরিষ্কার করে নিই। প্রথমত হচ্ছে বিতর্কে যা যা বলছি সেগুলো বিতর্কের স্বার্থেই বলছি, এগুলো কোনো কিছু আমার পার্সোনাল বিলিফ না। সেকেন্ড অফ অল, আমার হচ্ছে আক্কেল দাঁত উঠছে, সো আমার একটু কথাবার্তা আটকে আটকে আসতে পারে, এক্সট্রিমলি সরি। প্রথমত আমাদের হচ্ছে জুলাই রেভলিউশনের কনটেক্সটটা একটু বোঝা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, জুলাই রেভলিউশন যে শুধু হচ্ছে একটা সরকারকে উত্থান করেছে তা না, এটা হচ্ছে বর্তমান জনগণের মধ্যে একটা খুব বড়সড় রকমের অ্যাওয়ারনেস বা হচ্ছে আমাদের রাজনৈতিকভাবে অনেক অ্যাক্টিভ করে তুলছে। যেখানে আপনি দেখবেন যে আমাদের বয়সী মানুষজন, যেখানে তারা হচ্ছে আগে হয়তো রাজনীতি নিয়ে খুব একটা পাত্তা দিত না বা কেয়ার করতো না, সেখানে এখন তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে, যে কোন প্রার্থী হচ্ছে কোন ভুল জিনিসটা বলছে সেটা পয়েন্ট আউট করতেছে তারা অনেক এফেক্টিভলি। সো এই কথাগুলো কেন গুরুত্বপূর্ণ? এগুলো গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে ধরেন একটা দলের একটা মানুষ হচ্ছে আমেরিকার একটা এম্বাসির হাই কমিশনের সাথে একটা আলাপ করছে, কি আলাপ করছে, কখন আলাপ করছে, সবকিছু অলরেডি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে এখন আর কোনো লুকোচুপি নাই। তো এই সব কিছু বলা এটা বোঝানোর জন্য যে আপনি জনগণের কাছ থেকে এখন আর লুকাইতে পারবেন না। আপনি যা করতেছেন আপনার প্রত্যেকটা অ্যাকশন ট্র্যাক করা হচ্ছে এবং ট্র্যাক করে ওটাকে পাবলিসাইজ করা হচ্ছে। তার মানে কি? তার মানে আপনি কনস্ট্যান্টলি একটা থ্রেটের মধ্যে থাকতেছেন যে আচ্ছা, আমি উল্টাপাল্টা কিছু করলে আমার মানুষজন আমাকে ধরবে, কম বেশি। এটা এক। দ্বিতীয়ত হচ্ছে একটা ম্যানিফেস্টো বা একটা ইশতেহার, যে শুধু হচ্ছে আচ্ছা আমি একটা রাজনৈতিক দল হিসেবে আমার পরিকল্পনা কি বা আমার প্ল্যান কি এটা বাস্তবায়ন করতেছি। আমরা বিশ্বাস করি যে শুধু এটা না, বাট রাদার একটা ম্যানিফেস্টো হচ্ছে একটা রাজনৈতিক দলের পার্সোনাল ইডিওলজি বা কি ধরনের সোশিও ইকোনমিক পলিসি সে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে। ফর এক্সাম্পল, একটা দলের ইশতেহার করলে আপনি বুঝবেন যে আচ্ছা সে অনেক ওয়েলফেয়ার সেন্ট্রিক করার চেষ্টা করতেছে, সে অনেক ভাতা দেওয়ার কথা বলতেছে। কিন্তু আরেকটা দল হচ্ছে সরাসরি এমপ্লয়মেন্টের কথা বলতেছে, সে হচ্ছে সোশিয়াল রিফর্মের কথা বলতেছে। সো দুইটা ইশতেহার পরে আমরা যে শুধু তাদের প্ল্যান পরিকল্পনা সম্পর্কে জানতেছি তা না, বাট ওদের চিন্তা হবে না বা ওদের মতাদর্শটা কিরকম এটাও জানতেছি। আজকের বিতর্কের বিষয়বস্তু যেটা হচ্ছে যে বিজয়ী দল কি তাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করতে পারবে কিনা, এটা তো অবশ্যই একটা ডায়ালগ। এর থেকে বড় আরেকটা ডায়ালগ আমরা বিশ্বাস করি হচ্ছে তারা বাস্তবায়ন আদৌ করবে কিনা, যদি তাদের প্রেক্ষাপটটা থেকেও থাকে। দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে। আচ্ছা, প্রথমত আন্ডারস্ট্যান্ড যে হচ্ছে একটা ম্যান্ডেট বর্তমানে বিশাল পরিমাণে এক্সিস্ট করতেছে, যেখানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা হচ্ছে আপনার দায়বদ্ধতা অনেক বড়সড় রকমের আছে বাংলাদেশে। কিভাবে আছে? আগের জেনারেশনের মতো, একটু আগে যেটা বললাম, এখনকার জেনারেশন হচ্ছে এখন চুপ করে বসে থাকবে না। তার মানে কি?
আপনি যখন একটা রাজনৈতিক দল হিসেবে আপনার চার্টারের প্রত্যেকটা জিনিস বা হচ্ছে আপনার ম্যানিফেস্টোর প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষ পড়তেছে না, বিগ 3টা জিনিস পড়তেছে, কি কার্ড দিচ্ছেন, আবার হচ্ছে আপনি কয় $1 ট্রিলিয়ন প্রমিস করতেছেন, এগুলো দেখতেছে। হয়তো ছোটখাটো ওগুলো আপনি পার পেয়ে যেতেও পারেন, কিন্তু এই বিগ জিনিসগুলো আপনার ফুলফিল করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলো এই 3টা বিষয়ের ক্ষেত্রে বা যে বড় প্রমিসগুলো তারা করছে এগুলো ফুলফিল করার চেষ্টা করবে, কারণ এগুলো মানুষ চিনে, এগুলো মানুষ জানে, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে ফর দ্য লাস্ট 3 মান্থস। সো এগুলো যদি সে ফুলফিল না করতে পারে, ওয়ান সেকেন্ড সে জনগণের কাছে অ্যাকাউন্টেবল থেকে যাবে। অ্যাকাউন্টেবল থাকার মানে কি হবে এখন এরপর? আমরা বিশ্বাস করি যে প্রথমত আপনি সেকেন্ড টাইম বিজয়ী হওয়ার আশা ছেড়ে দিবেন যদি আপনি এটা ফুলফিল না করতে পারেন। সেকেন্ড অফ অল হচ্ছে যে অ্যাজ আ নেশন আপনি এখন একটা রাজনৈতিক দল হিসেবে খুব থ্রেটের মধ্যে আছেন, কি মানে একটা খুব সেন্সিটিভ এরিয়াতে আছেন, কারণ মানুষজন এখনো খুবই হাইপার অ্যাক্টিভ। আপনি দেখবেন কিছু থেকে কিছু হলে হয়েছে মানুষজন যমুনে উপস্থিত হয়ে যাচ্ছে। সো এই হাইপার অ্যাক্টিভ জনগণকে আপনার তো কোনোভাবে কন্ট্রোল করা লাগবে। ওইটা করার জন্য হলো যদি আপনার নিজের স্বার্থ না থাকে, আপনার নিজের কোনো ইচ্ছাও না থাকে, বা আপনি নিজে হচ্ছে করাপশনের জন্য আসছেন একদম ওয়ার্স্ট কেস সিনারিও, তাও আপনি হচ্ছে জনগণের যাতে এই দায়বদ্ধতাটা মানে আপনার উপর না আসে আপনি এগুলো ফুলফিল করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনি যদি একটু ইশতেহারগুলো ঘাটেন দেখবেন যে আগের ইশতেহারের মধ্যে কিন্তু এখন ইশতেহার নাই, কেউ কিন্তু রাস্তাঘাট করার প্রমিস করতেছে না। সবাই যেগুলো মানে প্রাইমারি কনসার্নগুলো হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্মস, মানে হচ্ছে আমার একদম প্রাতিষ্ঠানিক লেভেলে হচ্ছে আমি আমার স্ট্রাকচারটাকে চেঞ্জ করার কথা বলতেছি, যেটা দরকার বেশি। একটা দল বলতেছে হচ্ছে দ্বিকক্ষিক বা 2টা কক্ষের হচ্ছে আয়োজন করবে, আরেকটা দল বলতেছে পিআর সিস্টেম আনবে অ্যান্ড হোয়াট নট। কেন করতেছে? তারা ইনার সেলফ নিজেকে নিজে হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য জিনিসগুলো করতেছে। সো তারা যদি আসেও, তারা যে সিস্টেমগুলোর কথা বলতেছে এবং যদি জুলাই চার্টার আসলেই জিতে গণভোটে, তাহলে তাদের হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির প্রেশারটা অনেক বেশি থাকবে, তারা নিজেরা যেটা সেট করতেছে প্লাস জুলাই চার্টারের প্রেশারটা। সো তাদের হচ্ছে এই দাবিগুলো বাস্তবায়ন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। থার্ড অফ অল যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে অপোজিশন এসে আমাকে যেটা বলবে যে ভাই ইকোনমিক্যালি $1 ট্রিলিয়ন রিচ করা পসিবল না সিম্পলি। আমরা বিশ্বাস করি যে এটা মানে কনভারসেশনটা এখন আর পসিবল ইম্পসিবল নেই, কনভারসেশনটা হচ্ছে এখন একটা সার্ভাইভালের বিষয়। আমি 1 বছর পরে আমার দেশ হচ্ছে এলডিসি থেকে গ্র্যাজুয়েট করবে, আমার নতুন ইন্ডাস্ট্রি লাগবে, আমার নতুন ম্যান পাওয়ার লাগবে, আমার স্কিল লেবার ফোর্স লাগবে। এগুলো আমি যদি না করতে পারি, মানে $1 ট্রিলিয়ন যদি আমি না রিচ করতে পারি, আমার দেশ কলাপস করবে ইন এ সেন্স। বুঝেন $1 ট্রিলিয়ন রিচ করা কেন ইম্পসিবল না? আপনি যদি জাস্ট করাপশনের সাইডটাই দেখেন, এত বছর ধরে প্রবাবলি $1 ট্রিলিয়ন কাছাকাছি একটা অ্যামাউন্ট জাস্ট বিদেশে পাচারই হয়েছে। এই অ্যামাউন্ট অফ মানি যে বাংলাদেশের জিডিপি এখন আই বিলিভ হচ্ছে 470 বিলিয়ন। সো অ্যারাউন্ড ওই অ্যামাউন্ট অফ মানি যদি দেশে আমি রাখতে পারতাম 10 বছর ধরে, যেটা হচ্ছে 10 বছর টাইম লাইন দেওয়া হয়েছে 2টা পার্টি 2036 পর্যন্ত, এই 10 বছর যদি আমি রাখতে পারতাম, আমার পক্ষে $1 ট্রিলিয়ন রিচ করা কিন্তু ইম্পসিবল না। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আরেকটা হচ্ছে করাপশন। আপনি একটা মেগা প্রজেক্ট করতে যেখানে আপনার লেটস সে $100 বিলিয়ন লাগবে, আপনি যদি জিনিসটা হচ্ছে $400 বিলিয়ন না করে 100 বিলিয়নই করতে পারেন, আপনার 300 বিলিয়ন আপনার পকেটে থাকতেছে। এটা নাম্বার 1 যে হচ্ছে কেন আমি ইনস্টিটিউশনাল রিফর্মগুলো হইলে আমার টাকা পয়সাও কমবে, আমার করাপশনও কমবে, দেয়ারফর জিনিসটা ফিজিবল হবে। সেকেন্ডলি হচ্ছে ট্যাক্স। বাংলাদেশের বড় বড় বিজনেসগুলো এতদিন আগের সরকারের প্ররোচনায় বা আগের সরকারকে লেলিয়ে দেওয়ার জন্য তারা হচ্ছে ট্যাক্স অনেকভাবে অ্যাভয়েড করছে, এবং ট্যাক্সের কোনো প্রপার স্ট্রাকচারও ছিল না, যেটা হচ্ছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একটা স্ট্রাকচার দিছে, একটা হচ্ছে প্রপার মিডিয়াম দিছে যে এই মাধ্যমে হচ্ছে জনগণ ইজিলি ট্যাক্সটা ফাইল করতে পারে। সো আমাদের ট্যাক্স রেভিনিউ যদি বাড়ে, যেটা আমি আশা করতেছি বাড়বে, প্রবাবলি বাড়বে, ট্যাক্স রেভিনিউ বাড়ার কারণে আমি যে ইন্ডাস্ট্রিগুলো মানে প্রমিস করতেছে দলগুলা, ওই ইন্ডাস্ট্রিগুলো অ্যাকচুয়ালি করা পসিবল হবে। অ্যাজ এন এক্সাম্পল, চট্টগ্রামে আমার পোর্টটার নাম মনে নেই, কিন্তু একটা পোর্ট রিসেন্টলি হচ্ছে 50 বছরে এবার প্রফিট করতে পেরেছে, এবং প্রফিটটা ছিল 300 সামথিং মিলিয়ন। সো সেটা হচ্ছে 1 বছরে। সো ইনস্টিটিউশনাল রিফর্মস কি পরিমাণ চেঞ্জ আনতে পারে এটা খুবই এভিডেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখেন আমার ট্যাক্সের টাকা লেটস সে আমি আগেও 100 কোটি টাকা আমি ট্যাক্স পাচ্ছি, কম বলছি বাট 100 কোটি টাকা ট্যাক্স পাচ্ছি, ওই টাকাটা প্রপারলি অ্যালোকেট করার মতো কম্পিটেন্সি আগের মানুষজনদের ছিল না। কারণ লেটস সে আগের সরকারটা কি করতো, সে হচ্ছে তার দলের কথা বলবে, তার লয়ালিস্ট মানুষজনদেরকে এসে হচ্ছে গদিগুলোতে বসাইতো। তার লয়ালিস্ট মানুষগুলো তো খুব একটা কম্পিটেন্ট না বা যোগ্য না, যোগ্য মানুষ না পেলে আপনার টাকা পয়সা তো ইকুয়ালি বা হচ্ছে প্রপারলি অ্যালোকেট হইতেছে না ইন আ সেন্স। তো যেহেতু প্রপারলি অ্যালোকেট হচ্ছে না, টাকা পয়সা অনেক ওয়েস্ট হচ্ছে, করাপশন হচ্ছে। আমরা বিশ্বাস করি যেহেতু ট্যাক্সের টাকা বাড়বে থ্রু দি রিফর্মস অ্যান্ড প্রপার জায়গায় যদি আমি প্রপার মানুষ বসাইতে পারি, তাহলে ট্যাক্সের টাকাগুলো এফিসিয়েন্টলি যদি অ্যালোকেট হয়, তাহলে 10 বছরের মধ্যে $1 ট্রিলিয়ন রিচ করা খুব একটা ডিফিকাল্ট না। বাহ, অনেক চমৎকার বললেন অন্তর, মানে এত সুন্দর করে গুছিয়ে বলছিলেন, মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার কথা। এই বিষয়টা জানতে চাইবো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দলের কাছে। আমাদের সাথে আছেন শফিক কর্মকার,
শফিক, আপনার ভাবনাটা শুনতে চাই। আচ্ছা, এই বিতর্কে জুলাই রেভলিউশন এবং জুলাই যে অ্যাওয়ারনেসটা, তারা বললো যে এখন তো অ্যাওয়ারনেস এবং অ্যাক্টিভিটি অনেক বেশি বেড়েছে, মানুষজন তো ভুল তা পয়েন্ট আউট করছে। Right. জুলাই স্পিরিটের কথা যদি বলি, জুলাই স্পিরিট 2024-এর জুলাই যে স্পিরিটটা ছিল, বর্তমান 2026 সালের ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে যে আমরা যে জুলাই স্পিরিটটা অনুভব করছি, এই দুইটা কিন্তু এক না। আমি যদি ফেজ ওয়াইজ চিন্তা করি, তাহলে আপনি দেখবেন 2024-এ একটা ব্যানারে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই সেন্ট্রিস্ট, লেফটিস্ট, রাইটিস্ট এবং যে অ্যাপলিটিক্যাল সিটিজেন্স, তারা সবাই এসেছিল এবং আমরা একটা ইউনাইটেডনেস ফিল করেছি, আমরা একটা আর্টস ফিল করেছি। এর ফলে আমরা কিছুদিন পরেই আমরা দেখলাম যে কিছু মতাদর্শে ভাগ হয়ে গেছে, কিছু মতাদর্শে জনগণ স্ক্যাটার্ড হয়ে গেছে। একজন বলল যে ছোট ছোট সংস্কার করেন এবং দ্রুত নির্বাচন দেন, আরেক দল বলল যে না, আগের সিস্টেমটা পুড়িয়ে আমরা একদম সম্পূর্ণ নতুনভাবে সিস্টেমটাকে রিনিউ করতে চাচ্ছি। যার ফলে এই যে জুলাইয়ের ইনফ্লেশনটা 11.66% নেমেছিল, এটা পরবর্তীতে 8.5 থেকে 10%-এর ওপরে, বা এর যে ভালো কন্ডিশন হবে, এর ভালো কন্ডিশনের মুখটা আর দেখতে পাইনি। যার ফলে কি হলো, যার ফলে ওই যে জুলাই আন্দোলনের যে ছোট ছোট কিছু স্টেক, যে রিক্সাওয়ালাগুলো, যে হচ্ছে গার্মেন্টস কর্মীরা, কলকারখানার যে কর্মীরা, তারা যে স্পিরিটটা অনুভব করেছিল, সেই চিন্তাটা বাদ দিয়ে তাদেরকে পেঁয়াজ এবং চালের দিকে মনোযোগ দিতে হইল। যার ফলে আমরা দেখলাম যে এই ইউনাইটেডনেস, এই যে একসাথে থাকা, একসাথে একই ছাদের নিচে আন্দোলন করা, এই জায়গাটা, মানুষদের মধ্যে যে একে অপরের পরমত সহিষ্ণুতার অভাব, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পেলাম। আমরা মব অ্যাটাকের মতো জায়গাগুলো দেখতে পেয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমরা রাজনৈতিক সহিংসতার কথা যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে গত আগস্টে 24 সালের আগস্ট থেকে যদি আমি 25শে ডিসেম্বরের কথা চিন্তা করি, রাজনৈতিক সহিংসতায় ঘটেছে হচ্ছে টোটাল 600টার মতো, প্রাণহানি হয়েছে হচ্ছে 158টা টিআইবি রিপোর্ট অনুযায়ী। এই যে একটা স্ক্যাটার্ডনেস, এইটা আমরা লক্ষ্য করতে পেরেছি। পরবর্তীতে আমাদের কি হয়েছে, পরবর্তীতে কিন্তু আমরা সেম সিচুয়েশন, অর্থাৎ যে স্টুডেন্ট লিডার্স, অর্থাৎ যারা পিওর মোরাল গার্ডিয়ানস, তারা কিন্তু আবার সেই পলিটিক্সে প্রবেশ করেছে এবং যাদের মাধ্যমে এই পলিসিগুলো ইমপ্লিমেন্টেড হবে, সেটা হচ্ছে ব্যুরোক্রেসি। আপনি তো 120টা, 150টা, 300টা আপনি রাজনীতিবিদ, বিভিন্ন এমপি, তাদেরকে আপনি তাড়িত করতে পারলেন, কিন্তু এই যে লাখ লাখ ব্যুরোক্রেটস গত 15 বছর ধরে কাদামাটিগুলো জমে জমে শক্ত হয়ে একটা কালচার তৈরি হয়েছে, ব্যুরোক্রেটিক কালচার, এই কালচার তো ইমপ্লিমেন্টে আপনাকে বাধা দিবে। অ্যাট দ্য সেম টাইম এটাই হচ্ছে মানে তারা যেটা বলতেছিলেন যে রেভলিউশন আছে, মানুষজন তো রাজনৈতিক স্পিরিটটা অনুভব করছে, সে রাজনৈতিক স্পিরিটটা অনুভব করেছিল। এর পরবর্তীতে যখন দেখলো যে না, সবাই তাদের নিজেদের যে আর্জিটা, সেটা জানাইতে সর্বদা প্রস্তুত আছে এবং নিজেদের আখের গোছানো এই ব্যাপারটাতে তারা বেশি মনোযোগ দিয়েছে, তখন যে এই অ্যাপলিটিক্যাল সিটিজেন্সগুলো ছিল, তারা আর আর্জ ফিল করে নাই। এর পরবর্তীতে আমি যদি আসি, অর্থাৎ তাদের যে জুলাই রেভলিউশনটা, ওইটার একটা মেকানিজম দিলাম। এরপরে আমি জাস্ট খালি কয়েকটা কথা বলবো যে তারা কয়েকটা রিফর্ম বলেছেন, যে হচ্ছে ব্যাংক এবং ইকোনমিক ইনস্টিটিউট হচ্ছে সংস্কার হবে। দেখেন, আমার কথা হচ্ছে কোনো একটা দল আমাদেরকে বলতে পারে যে আমরা এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করব, কিন্তু কয়েকটা ফ্রেমওয়ার্ক থাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব, কিভাবে বাস্তবায়ন করব, এই ওয়াইটার অনেক বড় একটা অভাব আছে। এই ওয়াইটার অনেক বড় একটা অভাব আছে। কারণ কি, আপনার যে প্ল্যাটফর্মটা অলরেডি ভঙ্গুর। এখানে যে মানুষজনগুলো দিয়ে আপনি ইমপ্লিমেন্ট করাবেন, তারাও গত 15 বছর ধরে একটা সেম কালচারে থেকেছে। অর্থাৎ কালচারকে আমরা গত 1.5 বছরে দেখেছি খুব একটা চেঞ্জ নাই। পত্রিকার পাতা উল্টালে যে ধরনের ঘুষ দুর্নীতি, ঠিক সেই ধরনেরই আছে। এবং আপনি যে আরেকজনকে যে প্রশ্ন করবেন, ওরও আরেকটা দল আছে। এবং আগে যখন আমরা একজনকে প্রশ্ন করতে পারতাম, সে যখন উত্তর দিয়ে যখন থতমত খেত, তখন আমরা দেখলাম যে না, তার সাপোর্টেও আরও কয়েকজন লোক আছে। এরকম করে আলটিমেটলি একটা ইউনাইটেড ডিবেট হয়, কিন্তু সলিউশনগুলো বের হয় না। আপনি দেখবেন যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, সেখানে ওয়েজ রেট ইন্ডেক্সে 4.04%, অর্থাৎ কর্মসংস্থান হইলেও এটা আলটিমেটলি কতটুকু স্টেবল, এইটা কিন্তু আরেকবার মানে দেখার বিষয়। দ্বিতীয়ত, এখন বর্তমানে একটা দল বললেন যে আমরা খাদ্য সুরক্ষা, এই ব্যাপারে খুবই জোর দিব। খাদ্য সুরক্ষা বুঝলাম, কিন্তু যে ইনফ্লেশন আমাদের খুবই একরোখা, 8.5 থেকে 10-এর মাঝে ঠেকে আছে। আমাদের তো বর্তমান প্রধান উপদেষ্টা একজন ইকোনমিক্সের মানুষ,
উনিও কিন্তু এই সিন্ডিকেট সিস্টেমগুলো ঠিক করতে পারলেন না। ওনার হাতে তো ইনর্মাস ক্ষমতা, এই সিন্ডিকেট সিস্টেমগুলো তো ঠিক হচ্ছে না। কিভাবে এই সিন্ডিকেট সিস্টেমগুলো ঠিক হবে, এটারও কোনো অ্যান্সার নাই। এই যে ইনফ্লেশনটা 8.5-এ আছে, এরকম যদি চলতে থাকি তাহলে কিছু মানুষ দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে যে না খেয়ে তাদেরকে থাকতে হবে। ক্রয় ক্ষমতা হারিয়ে যাবে। এক্স্যাক্টলি, এই ইনফ্লেশন রেটটা তারা কিভাবে কন্ট্রোল করবেন, ফুড ইনফ্লেশন তারা কিভাবে রক্ষা করবেন। এরপরে বললেন যে ঠিক আছে, আমরা তাহলে একটা কাজ করব, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা একটু যোগ দিব। দেখেন, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আজকে 2026 সালে এটা কিছুদিন আগে সেপ্টেম্বর 2025 সালের একটা সমীক্ষা বলে যে নন পারফর্মিং লোন ব্যাংকগুলো যেটা, আছে, হ্যাঁ। এটা 35.73%। আমরা যে আজকে এখানে বিতর্ক করছি, একটা মাথায় আমাদেরকে চিন্তা রাখতে হচ্ছে যে আমাদেরকে $112 বিলিয়ন মতো আমরা ঋণ নিয়ে আছি, অর্থাৎ মাথা পিছু ঋণ আমাদের প্রচুর। এইটাও আমাদেরকে চিন্তা করতে হয়। স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতে আমরা টোটাল 9%-এর মতো বাজেট দিব। দেখেন, আমাদের টোটাল ইনকামই হচ্ছে 6 to 7%, অর্থাৎ ট্যাক্স রেশিও যেটা জিডিপির, এটাও অনেক পরিমাণ কম, 7 থেকে 8%। ওই যে মানদণ্ডটা ছোঁয়া কিভাবে হবে, এটাকে একটা ইউটোপিয়ান রাষ্ট্রে রাতারাতি পরিণত হয়ে যাবে কিনা, এ ধরনের প্রশ্ন কিন্তু অনেক গুরুত্ব হচ্ছে। অনেক ধন্যবাদ সৌরভ। এর বিপরীতের আরেকটা দৃষ্টিভঙ্গি রয়ে গেছে, যেটা আমরা জানতে চাইব আমাদের পক্ষ দল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তাসনুভা সালমিনের কাছে। সালমিন, আপনার ভাবনাটা বলেন। আচ্ছা, প্রথমত হচ্ছে ভাইয়া যেটা নিয়ে বলছিলেন যে হচ্ছে দেখা যাবে যে স্পিডটা এখন আর সেম নেই। আমার কথা হচ্ছে যদি ইভেন ইফ আমরা প্রত্যেকটা রিভলিউশনের পরে দেখা যায় স্পিড ধীরে ধীরে হচ্ছে মারা যেতে থাকে বা কমে যেতে থাকে, এটা সামথিং যেটা ইউনিভার্সালি ট্রুথ। দ্য চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে কি আপনার পূর্ববর্তীতে আমরা কেউ হয়তো কোনো কিছু হলে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এক্সপ্রেস করতে পারতাম না, কারণ একটা ভয় কাজ করতো। কিন্তু এখন অন্তত আমরা এটা এক্সপ্রেস করতে পারতেছি। হ্যাঁ, হয়তো আপনার প্রত্যেকটা মানুষ যারা ইউনাইটেড ছিল সবাই এক্সপ্রেস করতে পারতেছে না, কিন্তু আপনার প্রত্যেকটা পার্সপেক্টিভ আসছে। অর্থাৎ আপনি দেখেন, একটা গ্রামে বসে একটা মেয়ে তার জীবনে কি ফিল করছে বা তার কি কি সমস্যা, সেটা থেকে শুরু করে আজকে একটা বড়লোক পরিবারের মেয়ে তার জীবনের সমস্যা, প্রত্যেকটা জিনিস আমরা সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাই। এর মানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা পার্সপেক্টিভ এখন উঠে আসতেছে এবং সবাই সবার সমস্যা নিয়ে কথা বলতেছে, এবং একজনের সমস্যা দেখে আরেকজন ইন্সপায়ার্ড হচ্ছে কথা বলার। এর মানে বর্তমানে ইভেন ইফ আপনার স্পিডটা হয়তো আগের মতো সোচ্চার না থাকলেও প্রত্যেকের পার্টিসিপেশন নিশ্চিত হয়েছে। এবং আমরা মনে করি পার্টিসিপেশন একটা জিনিস যেটা আপনার পলিটিক্সকে প্রেশারাইজ করতে, পলিটিক্সে ভয় ক্রিয়েট করতে অনেক বেশি হেল্প করে। যেমন ধরেন, ভয়ের পার্সপেক্টিভটা যদি বলি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এখন, আপনার একটা পলিটিক্যাল পার্টি এখন যদি পাওয়ারে আসে, তাদের মধ্যে একটা ভয় থাকবে যে আচ্ছা, ইভেন ইফ আপনার স্পিরিটটা আগের মতো নাই, কিন্তু জুলাইয়ের মতো আবার যদি মানুষজন ইউনাইটেড হয়ে রাস্তায় নামে আমার এগেনস্টে, আমি তো পরবর্তীতে আর জীবনে আমি আর পরবর্তী কোনোদিন মুখ দেখাতে পারবো না। এই ভয়ে তারা হয়তো কোনোদিন নিজেদের যে ইশতেহারগুলা এগুলা বাস্তবায়ন না করে একদম চুপচাপ বসে থাকার সাহসটা পাবে না। অ্যাটলিস্ট যেটা আপনাকে অন্তর বললো যে হচ্ছে তাদের যে মেজর ইয়েগুলা ওগুলা বাস্তবায়ন করার তারা চেষ্টা করবে। কারণ যদি তারা না করে তাহলে হয়তো আজকে তারা ভয় পাচ্ছে যে আচ্ছা 5 বছর পর ইলেকশনে জেতা তো দূরের কথা, আমি হয়তো দেশের মুখে দেখাতে পারবো না। তারপরে দ্বিতীয়ত ভাইয়া হচ্ছে বলে যে আচ্ছা দেখেন, কালচার তো নাই, বেসমেন্ট নাই। সমস্যাটা হচ্ছে আপনার কালচার বা বেসমেন্ট তৈরি হয় মানুষের আইডিওলজি বা পার্সপেক্টিভ থেকে। আমাদের দেশে আপনার 17 কোটি মানুষ বা 17 কোটি বেশি মানুষ আমরা আমাদের জনগণকে ইউটিলাইজ করতে পারি না। কেন পারি না? কারণ হচ্ছে আপনি দেখেন, বাংলাদেশ কিন্তু গার্মেন্টস সেক্টর বলেন বা হচ্ছে কি আপনার চিপ লেবারের দিক থেকে বলেন, বিদেশে বাংলাদেশের ডিমান্ড অনেক বেশি, ইউকে ইউএস এর মতো দেশগুলোতে। এবং আমরা দেখেছি যে কারেন্ট রাজনৈতিক যে দলগুলো ইলেকশনে দাঁড়াচ্ছে, তারা চায়না, ইউকে, ইউএস, ইভেন আপনার শ্রীলঙ্কার মতো দেশের সাথে খুব ভালো একটা ফরেন রিলেশন মেনটেন করতে পারছে। এটা যদি সত্যি হয়, এর মানে এই দলগুলোর কানেকশন আছে। অর্থাৎ চিপ লেবার থেকে শুরু করে আমাদের যে বাণিজ্য খাতের পার্সপেক্টিভগুলো, এগুলোকে এক্সপ্লোর করার ইউটিলাইজেশনে তারা পার্সপেক্টিভ রাখে। বাট দেন এগেন ভাইয়া যেটা বললেন যে আচ্ছা আমাদের তো উপদেষ্টাই একজন ইকোনমিস্ট, বা তিনি পারলেন না। দ্য থিং ইজ, আপনার একটা উপদেষ্টা হয় এবং একটা দেশের রাজনৈতিক দল হিসাবে থাকা, দুইটার প্রেশার পুরোপুরি ডিফারেন্ট। আপনি একটা উপদেষ্টা হয়ে কোনোদিন ওই ডিসিশনটা ওভাবে নিতে পারবেন না যেটা একটা রাজনৈতিক দল হিসাবে আপনি নিতে পারবেন। এবং দল হিসাবে শুধু তাই না,
আপনি ইকোনমিক পলিসিগুলো বাস্তবায়ন করার মতো আপনি ইন্টারন্যাশনাল একটা প্রেশার ক্রিয়েট করতে পারেন। আর রাইট নাও আপনার বাংলাদেশের প্রতি ইন্টারেস্ট কেন কম বিদেশি দেশগুলো? কারণ তারা ভরসা পাচ্ছে না। দ্য মোমেন্ট একটা রাজনৈতিক স্ট্যাবিলিটি আসতেছে, কান্ট্রিতে একটা রাজনৈতিক দল আসতেছে, মিডল ইস্টার্ন কান্ট্রিগুলা যেমন আপনার সৌদি আরবিয়া, দুবাইয়ের মতো কান্ট্রিগুলা বাংলাদেশকে ইউটিলাইজ করতে চায় রিসোর্স এক্সট্রাকশনের জন্য। তারা আপনার প্রচুর পরিমাণে ইন্টারেস্টেড। যেই মোমেন্ট আপনার দেশ স্ট্যাবলিশ হচ্ছে ওই মোমেন্টে ওরা আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবে এবং তারা আপনাকে হেল্প করবে। শুধু ইনভেস্টমেন্ট না, হয়তো আপনার বিভিন্ন বড় বড় প্রজেক্টে আপনি চায়নার মতো জায়গা থেকে হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট পাবেন। ইনভেস্টমেন্ট না পেলেও হচ্ছে তারা নিজে থেকে আপনার দেশে এসে বিজনেস করতে চাইবে, যেমন সেন্ট মার্টিন ট্যুরিজম, এরপর চট্টগ্রাম পোর্ট ইউজ করে, যেটা আপনাকে তখন হচ্ছে অন্তর বললো। এটা প্রত্যেকটা জিনিস আমাদের এখন ইকোনমিকে বুস্ট আপ করে একটা ইয়ে দেয়। এরপর থার্ড অফ অল ভাই আরেকটা জিনিস বলার চেষ্টা করে যে আচ্ছা আমাদের তো হচ্ছে অনেক বেশি ঋণ এবং আমাদের ব্যাংকিং সেক্টরের ভালো অবস্থা না। প্রত্যেকটা রিভলিউশনের পর এটা থাকাটা খুবই স্বাভাবিক, কারণ আপনার কারাপশন ছিল আগে দেশে, থাকবে না কেন? আমরা কেন এক্সপেক্ট করতেছি যে পরবর্তী দলটা কম কারাপশন করবে? যেটা আগে বললাম হয়তো জবাবদিহিতা আছে, ফিয়ার আছে, বাট এটা বাদও আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে কি আপনার লাইক সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ধরেন আপনার যে মোমেন্টে দেশে মানুষজনের কাছে পলিটিক্সটা এমন একটা পার্সপেক্টিভ যেখানে তাদের কাছে ফিল হয় যে আচ্ছা এই মুমেন্টে যদি বাংলাদেশে পলিটিক্যালি ইমপ্রুভ না হয় তারা হয়তো দেশে থাকতেছে, তার ব্রেইন ড্রেন অনেক বেশি বেড়ে যাচ্ছে, মানুষ বিদেশে চলে যাচ্ছে। এই মুমেন্টে দেশের আর্জেন্সিগুলো আছে যে এই ট্যালেন্টগুলোকে ধরে রাখা। এই জ্ঞানী মানুষগুলো আগে কেন বিদেশে চলে যেত? কারণ তাদের কাছে মনে হয়তো দেশে হচ্ছে থেকে লাভ নেই, দেশে আমার কথা কেউ শুনে না কেউ, আমি যদি কোনো কথা বলি আমার ওপিনিয়ন দিই আমার কোনো ভ্যালু নাই। যেই মুমেন্টে নতুন দল আসছে আমরা মনে করি যে কথাগুলো এখন তো ভ্যালু দেওয়ার তাদের একটা স্কোপ আছে, যে মোমেন্ট এটা দিচ্ছে এই জ্ঞানী মানুষগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারছি। ইন্দোনেশিয়াতে যে মোমেন্টে হচ্ছে আপনার লাইক 1999-এর দিকে রিফর্মটা হয়, প্রথম দিকে ইন্দোনেশিয়ার ইকোনমিক অবস্থা অনেক খারাপ ছিল, পরবর্তীতে ধীরে ধীরে তারা এটা ইউটিলাইজ করে। কিভাবে করে? আপনার পরবর্তীতে ইন্দোনেশিয়াতে আপনার বিভিন্ন জায়গায় ফ্রি ইলেকশনের মাধ্যমে মানুষ নিজের ওপিনিয়ন শেয়ার করতে পারে। আমরা মনে করি ওপিনিয়ন আপনার সব থেকে বড় হাতিয়ার, যেটা হচ্ছে আপনার সরকারকে চেঞ্জ করতে বাধ্য করে। এখন আমার কাছে রিসোর্স আছে নাকি? একটা সরকারের প্রত্যেকটা মানুষের কাছে একটা হিউম্যান রিসোর্স থাকে, অর্থাৎ আপনার হিউম্যান রিসোর্স বাদেও তাদের প্রত্যেকের হচ্ছে আপনার লাইক ইকোনমিক ক্যাপাবিলিটিস, তাদের প্রত্যেকে বিভিন্ন রকমের জ্ঞানী ব্যক্তিদের সমাহার করে একটা সরকার হয়। প্রত্যেকটা মানুষের ক্যাপাবিলিটি থাকে। দ্য থিং ইজ আমাদের নেগেটিভ পার্সপেক্টিভটা হয়েই আছে, কারণ আমাদের কাছে মনে হয়েছে আচ্ছা আওয়ামী লীগ তো আমাদেরকে বলে গিয়েছে যে এরকম তো সম্ভবই না যে হচ্ছে তারা বাদে কেউ দেশের জন্য উন্নয়ন করতে পারে। আমাদের মধ্যে একটা নেগেটিভ পার্সপেক্টিভ তৈরি হয়ে গিয়েছে যে পূর্ববর্তীতে যা হয়েছে ওটা হবে তো আবার রিপিট হবে। এই কারণে আমরা মনে করি যে হয়তো দেশের চেঞ্জগুলো আসবে না। দ্য থিং ইজ আপনার প্রত্যেকটা দেশে যখন একটা নতুন মানুষ ক্ষমতায় আসছে ওই প্রত্যেকটা মানুষের আপনার ক্যাপাবিলিটি থাকে যে তারা হচ্ছে গিয়ে আপনার দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে। তারা সুযোগ পায়নি দেখে হয়তো আমরা কোনোদিন দেখতে পাইনি। এটাই সুযোগটা যখন দিচ্ছি তখন হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকটা মানুষকে তখন তাদের ওপিনিয়ন এক্সপ্রেস করতে দিচ্ছি, ইকোনমিগুলোকে আরও বেটারলি ইউটিলাইজ করতে দিচ্ছি এবং আমরা আরও নতুন নতুন খাত ওপেন করছি। শুধু তাই না, আমরা হচ্ছে গিয়ে ট্যাক্স থেকে শুরু করে কারাপশনের মতো জিনিসগুলোকে কমিয়ে আনার চেষ্টা করছি, কারণ কারাপশন এমন একটা জিনিস যেটা হচ্ছে পুরোপুরি দমানো সম্ভব না কিন্তু কমানো সম্ভব। এবং এই প্রত্যেকটা দলই কিন্তু এই প্রমিসটা করেছে তারা কারাপশন কমাবে এবং আমরা মনে করি কমানো সম্ভব। তার কারণ হচ্ছে গিয়ে এখন আপনার যেমন হচ্ছে জুলাই চার্টারে আমরা দেখতে পাচ্ছি বাইক্যামেরাল হচ্ছে গিয়ে তারা 2টা সংসদীয় ইয়ের কথা প্রস্তাব চলছে এবং জনগণ এটাকে অনেক সাপোর্ট দিচ্ছে। সো আমরা যেটা মনে করি যে এরকম জিনিসগুলো যদি বাস্তবায়ন যদি করা হয় 2 সংখ্যা প্রত্যেকটা জিনিস একটা চেক এন্ড ব্যালেন্সে থাকে, 2 ট্রিলিয়ন কেন আমরা 3 ট্রিলিয়নে পৌঁছানো সম্ভব। একেবারে বাহ, কি সুন্দর করে বললেন। দেখি এর বিপক্ষে কি বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ফারিহা নওশিন। ধন্যবাদ। গল্পটা যেখান থেকে শুরু হলো মানে শেষ হলো সেখান থেকে আমি তাহলে শুরু করি বাস্তবের গল্পটা আর কি। যেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে ভোটাররা প্রশ্ন করছেন সেই প্রেক্ষাপটটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমার যখন নির্বাচিত ক্ষমতায় একটা দল থাকবে এবং তাকে যখন আমি প্রশ্ন করব তখন সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না, এটা আমাকে বুঝতে হবে। অর্থাৎ যেই রাজনৈতিক দলকে আমি প্রশ্ন করব সে তখন সরকার, সে তখন ক্ষমতায়। বাংলাদেশের ওই প্র্যাকটিসটা হয়েছে কিনা যে সে ক্ষমতাসীনকে প্রশ্ন করতে পারে, প্রশ্ন করে ঠিক থাকতে পারে, সেটার উদাহরণ আমি একটু যদি দেই ছোট করে। কন্ট্রোভার্সিয়াল শোনায় কিনা জানি না, ইশতেহারে কি বলা হয়েছে সেটা আমি আপনাকে বলি। 2টি দলই বেশ বড় 2টি দল ইশতেহারে বলেছে যে সংবাদ মাধ্যম মত প্রকাশের স্বাধীনতা তারা নিশ্চিত করবে। কিন্তু আমি দেখতে পেলাম গতকাল রাত্রের ঘটনা,
বাংলাদেশ টাইমসের 21 জন সাংবাদিককে সেনাবাহিনী কর্তৃক তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং দুইটি দলের কিংবা কোনো দলের থেকে আমরা এখনো পর্যন্ত কোনো রকম বিবৃতি, নিন্দা জ্ঞাপন কোনো কিছুই দেখতে পাইনি। এনারা কিভাবে সংবাদ মাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করবেন ভবিষ্যতে আমি জানি না। এবং একই সাথে তরুণরা যারা প্রশ্ন করে, অপিনিয়ন ডেলিভার করে, সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে এক্সপ্রেস করেন, তাদের নিরাপত্তা এখন কতটা নিশ্চিত আছে এবং ভবিষ্যতে কতটা থাকবে, এটাও আমি আসলে খুবই শঙ্কার মধ্যে আছি। আমি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এখন। এনিওয়েজ, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে যেই ইশতেহারগুলো এসেছে দুইটি দলের থেকে সেটা বাস্তবায়নযোগ্য কিনা সেটা নিয়ে আজকে আমাদের আলাপ। তো বাকি আলাপ থেকে আমি একটু ইশতেহারের দিকে মুভ করি, কারণ আমার মনে হচ্ছে যে আমাদের আলাপগুলো বেশ স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। আমরা বলেছি যে আমাদের পক্ষ দল থেকে এসেছে যে বিভিন্ন জায়গার জন্য কিন্তু কার্ড আছে, যেমন বয়স্ক ভাতা কার্ড আছে, জেলেদের জন্য কার্ড আছে, স্পেসিফিক কার্ডগুলো চালু আছে। এখন এই বয়স্ক ভাতার যে ইউটিলাইজেশনটা হয় সেটা গ্রাম পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে কত পার্সেন্ট ইউটিলাইজেশনটা হয়, কিভাবে হয়, সেটা ঠিকঠাকভাবে হয় কিনা এবং সেখানে কতটুকু দুর্নীতি হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে পরিচিত। তখন আপনার প্রশ্ন আসবে যে দুর্নীতি কমাতে হবে, ফাইন। আমি যদি দুর্নীতি কমাতে যাই, দুর্নীতি কমানো এবং জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করার বিষয় কিন্তু এর আগেও অনেকবার ইশতেহারে বলা হয়েছে। এখন আমরা রাজনৈতিক দলগুলো থেকে কি দেখছি? কারোর চাঁদাবাজি ধরা পড়েছে, আমি তাকে বহিষ্কার করে দিলাম, তার শাস্তি এবং তার জন্য দল কি শাস্তি রেখেছে তাকে আইনের হাতে তুলে দেওয়া, এই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। সে যখন ক্ষমতায় থাকবে সে কিভাবে তার দলে চাঁদাবাজকে নিয়ন্ত্রণ করবে? আই ডোন্ট নো। সে যখন ক্ষমতায় থাকবে সে তার দলের মানুষদের মব কিভাবে নিয়ন্ত্রণ করবে? সে তো করবে না, কারণ সে জাস্ট বহিষ্কার করে ছেড়ে দিবে। আমরা দেখেছি না, আমরা দেখেছি খুব যেদিন হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের এই ঘটনাটা ঘটলো, তার আগ দিয়েই দুজন বেশ, আমি নাম নিচ্ছি না, বেশ বড় পরিচিত ছাত্রনেতা তারা কিন্তু মব উস্কানি দিয়েছেন এবং সেই দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা তো এগুলো কোনো কিছু জানি না, এগুলো দলীয় বিবৃতি না। দ্যাটস হাউ দে এন্টার্ড দ্যাট ডেসক্রিপশন, বাট ইট শুড নট বি ইন দিস ওয়ে। এটা যখন হয় তখন বোঝা যায় সে কতটা পর্যন্ত আপনার মানে কেয়ারলেস। সে কোনোভাবে, সে এখনো ক্ষমতায় যায় নাই, সে এখনো পর্যন্ত ওই রাষ্ট্র ক্ষমতার কাঠামোর মধ্যে আসে নাই, তারপরেও তার যে ডোন্ট কেয়ার ভাব, নির্বাচন সামনে তারপরেও তার যে ডোন্ট কেয়ার ভাব, সে যখন নির্বাচিত হবে he will not actually give us thousand of care. Exactly. এর পরবর্তীতে যেটা এসেছে সেটা হচ্ছে যে ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ভিত্তিক অর্থনীতির কথা আমরা বেশ বারবার শুনতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যেই দেশের অর্থনীতি বর্তমানে এমন তলানিতে অবস্থা যে হচ্ছে এটার আর কি বলবো, মানে উপদেষ্টারা অর্থনীতিবিদ থাকার পরেও যেটা সম্ভব হচ্ছে না সেটাকে ঠিক করা, সেখানে তারা রাতারাতি আজ যখন তারা নির্বাচিত হবেন কাল থেকে তারা সরকার, তাদের একটা পরিকল্পনা থাকতে হবে যে আমি আমার বিলিয়ন ডলারটাকে এভাবে আনবো, এভাবে এই খাতে সেগুলোকে বন্টন করব এবং সেই অনুযায়ী কাজে লাগাবো। তারা যখন এই পরিকল্পনাটা আমাকে দেয় না, মেকানিজমগুলো আমাকে দেখায় না, তখন বুঝতে হবে তারা আসলে আমাকে গল্পটাই শোনাচ্ছে, বাস্তবে এগুলো কোনো কিছু হবে না। তারা বলেছে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে স্পিরিটের কারণে মানুষ প্রশ্ন করে। এখন কথা হচ্ছে আমরা দেখছি তরুণরা অনেক বেশি প্রশ্ন করছে, কিন্তু তাদের প্রশ্ন কিন্তু ডেরাইভড হচ্ছে। ডেরাইভড কিভাবে হচ্ছে? অনেক বেশি ম্যানিপুলেটেড হচ্ছে। একজন কেউ সোশ্যাল মিডিয়াতে কোনো কথা বললো, সেই জিনিসটাকে ধরে তার যাচাই বাছাই সত্যতা কোনো কিছু নিশ্চয়তা না করে সেটাকে সবাই হরদমে শেয়ার করছে এবং এই ঘটনাগুলো অহরহ ঘটছে এবং যার ফলে মবের মতো বড় বড় মব সন্ত্রাসের মতন ঘটনা ঘটছে, যেখানে নিরপেক্ষ সরকার থাকার পরেও তাদের কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। একটা দলীয় সরকার যখন ক্ষমতায় থাকবে, আমি তো আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত, আমি যে কারোর জবাবদিহিতার স্বচ্ছতাকে প্রশ্ন করবই, কিন্তু এই প্রশ্ন করার পরবর্তী সময়ে আমার সাথে কি ঘটবে সেই জিনিসটা হচ্ছে আলাপের প্রশ্নে চলে আসছে। তরুণদেরকে যত সহজে ম্যানিপুলেট করা যায়, আমার কাছে মনে হয় একজন দক্ষ কিংবা পরখাও রাজনীতিবিদকে অত সহজে ম্যানিপুলেট করা যায় না, কারণ তার ওই আদর্শিক লিগ্যাসিটা আছে। কিন্তু তরুণরা যেটা করছে, সে যেটা দেখছে সেটা সে বলছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে সে চিন্তা করছে না আমি যেটা দেখছি সেটা আমাকে দেখানো হচ্ছে কিনা। এই জিনিসটার যে বাস্তবতার এবং গল্পের যে ফারাক, এই জিনিসটা রাজনৈতিক দলগুলো খুব সুন্দর করে কাজে লাগাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা বড় বড় বুলি দিচ্ছে এবং তরুণ রাজনীতিবিদরা অ্যাকচুয়ালি সেই জিনিসটাকে পুঁজি করে মানুষকে গল্পগুলো শোনাচ্ছে।
এরপরে আমাদের কথা এসেছে যে আমি যখন দেখব আমাকে প্রশ্ন করা হচ্ছে তখন আমি বিগ প্রমিসগুলো ফুলফিল করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে 5 বছর 10 বছর আমি ক্ষমতায় থাকবো, কিংবা একবার নির্বাচিত হয়ে গেছে অন্তত 5 বছর থাকবো, কিন্তু এই 5 বছরের মধ্যে আমি যে অ্যাবিউজগুলো হব, আমার সাথে যে ঘটনাগুলো ঘটবে এবং সেই ঘটনার পরবর্তীতে আমার ওই মত প্রকাশের ইচ্ছাটা থাকবে কিনা একজন নাগরিক হিসেবে, কিংবা আমি ওই সুযোগটা আর পাবো কিনা, কিংবা আমি গুম হয়ে যাব কিনা, ওই জিনিসটার স্বচ্ছতা নিশ্চয়তা এখনো পর্যন্ত আমি পাইনি এবং পাবো কিনা এটাও বলতে পারছি না। মূল কথা হচ্ছে যে আমরা শুনলাম সোশ্যাল মিডিয়াতে এখন যে কোনো কিছুর ডকুমেন্টেশনটা থেকে যাচ্ছে। এটা একই সাথে আমি একটু বলতে চাই যে ডকুমেন্টেশনটা যেমন থাকছে, এটা একসাথে প্রাইভেসিটাকেও ব্রিচ করছে এবং এই জায়গাগুলো মার্জিন লাইন কোনো থাকছে না, যার ফলে যেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক উদ্দেশ্য একই, যে এটা যেরকম হচ্ছে গিয়ে ম্যানিপুলেটেড হচ্ছে এবং একই সাথে রাজনৈতিক উদ্দেশ্যটাকে ব্যবহার করে অন্যরা অনেক বেশি লাভবান হচ্ছে। এই জিনিসটাকে তরুণদেরকে সচেতন থাকতে হবে এবং একই সাথে আমি মনে করি যে তরুণদের আরেকটু বেশি ইম্প্রোভাইজড হওয়া উচিত তাদের জেনারেলাইজেশন থিওরিগুলোর ব্যাপারে। আমরা 1 মিনিট করে যদি সময় দিই, তাহলে চট করে যদি শুধু বলেন। তো প্রথমে আমি আমন্ত্রণ জানাতে চাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তাসনিফা সালমিন আপনাকে। আচ্ছা, প্রথমত আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে অনেক বেশি গিয়ে নিয়ে কথা হচ্ছে, কেয়ারলেসনেস বা সিরিয়াস না। একটা রাজনৈতিক দলে সবাইকে কেয়ারলেস, এখানে কথাটা আসে আপনার যেই মুমেন্টে একটা পার্লামেন্টে একটা রাজনৈতিক দল থেকে ইলেক্টেড হচ্ছে, রাইট নাও আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলে অনেক মিক্স দেখতে পাচ্ছি, অর্থাৎ সবাই বয়স্ক না, তরুণ মানুষ আছে, সবাই কারাপ্টেড না, নন কারাপ্টেড মানুষ এক্সিস্ট করে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো অনেক মিক্সড এবং তারা মিক্সড ওয়েতেই ফাংশন করতেছে। অর্থাৎ একটা মানুষ কারাপশন করলে, একটা মানুষ কোনো খারাপ কিছু করলে আরেকটা মানুষ আসে ওটা কল আউট করার জন্য, অর্থাৎ এই রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে পারছে এবং পার্লামেন্ট পুরাপুরি আপনার পিআর সিস্টেম বলেন আর বাই পার্লামেন্ট বলেন, এই দুইটা যেটাই আপনার যেই রাজনৈতিক দলে আসুক তাকে ইন্ট্রোডিউস করুন, চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে খুব বেটারলি ইনশিওর হচ্ছে, কারণ খুবই মিক্সড একটা রাজনীতি এখানে। কেউ হচ্ছে জানে যে আচ্ছা এই বছর আমি জিতলে পরবর্তী বছর হয়তো অন্য দল জিতে যাবে যদি আমি এটা না করতে পারি। দ্বিতীয়ত গুম হয়ে যাওয়ার ব্যাপারটা, থিং ইজ আপনি অ্যাটলিস্ট এখন জানেন মানুষ গুম হচ্ছে, আজ থেকে কি 1 বছর আগে আপনি জানতেনও কেউ গুম হচ্ছে, আমরা জানতামও না কেউ গুম হয়ে গেছে, এটার মানেই চেঞ্জটা হচ্ছে, অর্থাৎ চেঞ্জের দিকে আমরা আগাচ্ছি। আমরা চেঞ্জের দিকে আগাচ্ছি এর মানে কি, সোসাইটিতে চেঞ্জের আলো আমরা দেখতে পাচ্ছি। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, গুলশানে ওই দিন আমি যাওয়ার পর দেখলাম গুলশানের রাস্তা পারাপারের জন্য গ্রিন লাইটগুলো ইন্ট্রোডিউস করছে, ওই যে হিউম্যান সিগন্যাল দিয়ে, এটার মানে কি, এবং দেখলাম সবাই ওটা মেনেই পার করছে, অর্থাৎ দেশের মানুষজনের পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে, মানুষজন এখন নিজেদেরকে চেঞ্জ করার ট্রাই করছে, মডার্নাইজ করার ট্রাই করছে। যে মুভমেন্টে সোসাইটিতে মডার্নাইজেশনের মতো জিনিসগুলো ইন্ট্রোডিউস হয় তখন নিজে থেকে আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, কারাপশনের মতো জিনিসগুলো কমে আসে। আসতে চাই এবার ফারিহা নওশিনের কাছে। ফারিহা নওশিন বা সৌভিককে বলবেন, সৌভিক বলবেন। আচ্ছা সৌভিক, আপনার কাছে 1 মিনিট সময় আছে, আপনি আপনার চূড়ান্ত যুক্তি দিতে পারেন বা যুক্তি খণ্ডন করতে পারেন। আচ্ছা, প্রতিপক্ষ দল চরম আশাবাদী না হলে জিডিপি 3 ট্রিলিয়নে চলে যায়, এটা একজন ইউটোপিয়ান মানুষই করতে পারে। আচ্ছা, প্রথম থেকেই বলি, প্রথমে বিতর্কটা শুরু করার আগেই বলে নিয়েছিল যে এটা একদম আমি আমার ডিবেটের স্বার্থেই বলছি, কারণ এটা যখন সোশ্যাল মিডিয়ায় যাবে হয়তো বা 2-4 জন তাকে প্রশ্ন করবে। দেখেন, আমরা সোশ্যাল মিডিয়ায় প্রশ্নটা করছি, কিন্তু ওই যে কমেন্টের বট অ্যাটাকগুলো তো আমরা থামাইতে পারছি না। এটা তো আইডিয়াল সিচুয়েশন না। প্রশ্ন করতে পারা, হ্যাঁ এক ধাপ আগিয়েছি, কিন্তু নিচে যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমগুলো হবে এইটার আশা করাটা, এইটা একটা আইডিয়াল সিচুয়েশন। তাদের কথা হচ্ছে না, আমরা তো একটু হলেও বেটার সিচুয়েশনে যাচ্ছি। এখন কথা হলো যে তারা হয়তো বা কোনো একটা জায়গায় দেখেছেন যে কেউ রাস্তা পার হচ্ছে খুব সুন্দর সারিবদ্ধভাবে, কিন্তু একটা জায়গায় সারিবদ্ধভাবে পার হইতে যাওয়া এবং 50 জায়গায় যে ট্রাফিক রুল ব্রেক হচ্ছে এবং প্রত্যেক দিন যে এরকম প্রায় 20 থেকে 22, খুব সম্ভবত আমার নাম্বারটা মনে নাই, প্রত্যেকদিন রোড অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, এগুলো কিন্তু ডিসকাশনের ইনক্লুড করা উচিত। দ্বিতীয়ত, তারা আবার বলেছেন যে রাজনৈতিক দল আসলে সেটা স্টেবল হয়ে যাবে। রাজনৈতিক দল কি এমন করবে? তারা কাকে ফাইন্যান্সিয়াল মিনিস্টার বসাবেন, তাদের ইকোনমিক পলিসি কি হবে, তাদের হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস পলিসিটা কি হবে, কোন কোন দেশের সাথে তারা আতাত রাখতে চাচ্ছেন, কোন পলিসির মধ্যে রাখতে চাচ্ছেন, নাকি একটা সেন্ট্রিস্ট মনোভাবাপন্ন হইতে চাচ্ছেন যে আমরা ইউএসকেও সার্ভ করবো, আমরা রাশিয়াকে সার্ভ করবো।
সবকিছু অবসকিউরিটি। একটা গল্প শোনানো হয়েছে, এই গল্পের মধ্যে ইন্টেনশনালি অবসকিউরিটি রাখা হয়েছে, কমপ্লেক্স কথা যেন এখানে না আসে, যাতে করে পাবলিক ভটকে না যায় যে না ঠিক আছে এটা তো বুঝতে পারলাম না, আমি পরের লাইনটাতে যাই, স্কিপ করি। এই জন্য খুবই সুন্দরভাবে সিম্পল সাজানো হয়েছে। এই সিম্পলিসিটিটা বিষাক্ত কেন? কারণটা হচ্ছে এর মধ্যে আমাদেরকে যেতে দেওয়া হয় না, ওই মাঝে ন্যারেটিভটা দিতে যাওয়া যায় না। এখানে এই জন্যই বিতর্কটা বলা এখানেই শেষ করা যায় যে এটা জাস্ট একটা গল্প মাত্র, এটা শেষ করা বা বাস্তবায়ন হওয়া। চমৎকার, দু দলকে হ্যাটস অফ যে এত সুন্দর করে যুক্তি দিয়ে এবং মানে খুব সুন্দর করে আড্ডার মতন করে আমাদের বিতর্ক ছিল, কিন্তু অনেকটা আড্ডামূলক বিতর্ক, দারুণ লাগলো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই ঋণ যুক্তিতর্কে আয়োজনের সাথে থাকার জন্য।